আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধের সমাপ্তির লক্ষণ দেখা যাচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে নৃশংস যুদ্ধকে প্রলম্বিত করা নেতানিয়াহুকে চুক্তিতে বাধ্য করতে বহুমুখী চেষ্টা চলছে। বাইডেনের ঘোষণা করা প্রস্তাব চূড়ান্ত করতে হামাস এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। এদিকে যথারীতি তীব্র লড়াইয়ে ইসরায়েলের নাভিশ্বাস তুলেছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধারা। নেতানিয়াহুর পতনের দাবিতে লক্ষাধিক ইসরায়েলি এখন রাস্তায়। হামাসের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। এর মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় 20,000 ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। হামাসের আল কাসাম ব্রিগেডসের মিলিটারি মিডিয়া শনিবার এক ভিডিওতে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের ওপর গা শিউরে ওঠা একটি হামলার বিস্তারিত তুলে ধরেছে। 25 মে পরিচালিত ওই হামলার পর সেখান থেকে পালাতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী। কাসামের মুখপাত্র আবু ওবায়দার বক্তব্য সংবলিত ভিডিওতে জানানো হয়, প্রথমে প্রতিরোধ যোদ্ধারা একটি টানেলে যেতে দখলদার সেনাদের প্রলুব্ধ করেন। এ সময় টানেল পরীক্ষা করার জন্য ভেতরে ড্রোন প্রবেশ করিয়েও প্রতিরোধ যোদ্ধাদের পরিকল্পনা নস্যাৎ করতে ব্যর্থ হন ইসরায়েলি সেনারা। ড্রোনটি বের হওয়ার সঙ্গে সঙ্গে যোদ্ধারা পরিকল্পনা অনুযায়ী হামলার জন্য নির্ধারিত স্থানে অগ্রসর হন। টানেলের ভেতরে হামলার জন্য ইসরায়েলি সেনারা অ্যাকশনে গেলে 0 পয়েন্ট থেকে প্রচণ্ড লড়াই করেন ফিলিস্তিনি যোদ্ধারা। তখন যোদ্ধারা টানেলের চোখ উড়িয়ে দিলে 2 দখলদার সেনা নিহত হন। এ সময় সেনারা মনে করেন প্রতিরোধ যোদ্ধারা টানেল থেকে চলে গেছেন। টানেল ধ্বংসের জন্য তারা আরও সেনার সমাবেশ ঘটান। কিন্তু সেনাদের ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আকস্মিক হামলা চালিয়ে কয়েকজন সেনাকে টানেলের ভেতরে নিয়ে যান হামাসের যোদ্ধারা। আগে থেকেই সেখানে বোমা পুঁতে রেখেছিলেন তারা। সেনারা শক্তি বাড়াতে থাকলেও যোদ্ধারা তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করেন। একই সঙ্গে অনেক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ইসরায়েলি সেনাদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়ে হামাসের যোদ্ধারা টানেল ছেড়ে অন্যত্র চলে যান। আল কাসাম ব্রিগেডস জানায়, এতে অনেক সেনা নিহত এবং আহত হন। নতুন করে আরও কয়েকজন সেনা বন্দী হন। সেনাদের বিভিন্ন সরঞ্জামও তাদের হস্তগত হয়। ইসরায়েলি নেতাদের উদ্দেশ্যে ভিডিওতে বলা হয়, আপনারা এই সেনাকে ভালো করেই চেনেন, কেন শুধু শুধু জনগণের সঙ্গে মিথ্যা বলছেন? ভিডিওতে ইসরায়েলি বন্দী এবং নিহতদের পরিবারের উদ্দেশ্যে বলা হয়, আপনার সরকার এবং আপনাদের সেনাবাহিনীকে বিশ্বাস করবেন না, তারা আপনাদের সঙ্গে প্রতারণা করছে। আল কাসাব নিহত সেনার ছবি এবং পরিচয়ও প্রকাশ করে। ওই সেনার লাশ তাদের কাছে রয়েছে বলে জানান তারা। এই ভিডিও প্রকাশের পাশাপাশি আল কাসামের যোদ্ধারা শনিবার দক্ষিণ গাজার রাফায় জর্জ জংশনের পাশে 6 দখলদার সেনা নিয়ে গঠিত একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর অ্যান্টি পার্সোনাল রাদিয়া এক্সপ্লোজিভের বিস্ফোরণ ঘটান। এতে ওই সেনারা নিশ্চিতভাবে নিহত এবং আহত হয়েছেন। রাফার পশ্চিমে তাল আল সুলতানের তাল জোরব এবং নেতসারিমক্ষেও সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর মর্টার শেল নিক্ষেপ করেন তারা। এদিন আল কুদস ব্রিগেডস রাফার পূর্বে ওমর রায়েতের পাশে হাই ইম্প্যাক্ট ব্যারেল বোমার মাধ্যমে ইসরায়েলের একটি গাড়ি উড়িয়ে দিয়েছে। রাফার মিশর সীমান্তের ইয়াবনা ক্যাম্পের দক্ষিণে সেনা দল এবং তাদের গাড়িগুলোর ওপর শক্তিশালী বোমা হামলা চালান তাদের যোদ্ধারা। তাছাড়া একটি জটিল অভিযানে গাজা সিটির দক্ষিণ পশ্চিমে তাল আল হাওয়ায় এক শত্রু সেনাকে গুলি করে নির্মূল করেন তাদের স্নাইপাররা। সেখানে সেনাদের ওপর মর্টার শেলও নিক্ষেপ করা হয়। রাফার পশ্চিমে তাল জোরবের পাশে অনুপ্রবেশ করা সেনা দল এবং গাড়িগুলোতেও হেভি ক্যালিবার মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন আল কুদসের যোদ্ধারা। পশ্চিম তীরেও তীব্র লড়াই করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। শনিবার জেনিনের দক্ষিণে সিলেত আল দাহার শহরে ইসরায়েলি গাড়িগুলোতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান তারা। জেনিনের পশ্চিমে সালেম মিলিটারি চেক পয়েন্টে প্রচণ্ড যুদ্ধে অবতীর্ণ হন প্রতিরোধ যোদ্ধারা। লড়াই হয়েছে পশ্চিম তীরের পূর্বে আরিহার দক্ষিণে আকাবাতে জাবের শরণার্থী শিবিরের কবরস্থানের পাশে। কফরে দানের শহরে হানা দেওয়া সেনাদের ওপর মেশিনগান এবং এক্সপ্লোজিভ ডিভাইসের মাধ্যমে হামলা করেছে আল আকসা মর্টার্স ব্রিগেডস জেনিন। একই অস্ত্র দিয়ে নাবলুসের বালাতা ক্যাম্পের পাশে সেনাদের ওপর আঘাত করেন তারা। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে, 7 অক্টোবরের পর থেকে 20,000 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে 8,298 সেনাকে পঙ্গু হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে।
দেশটির মিডিয়া এবং হাসপাতালের অফিসিয়াল রেকর্ড থেকে এই বিপুল সংখ্যার কথা জানা গেলেও সেন্সরশিপ নীতির অংশ হিসেবে প্রতিরক্ষা বাহিনী তাদের সেনাদের হতাহতের সংখ্যা লুকানোর চেষ্টা করছে। তাদের প্রকাশ করা সংখ্যা অনুযায়ী ৭ অক্টোবর থেকে মাত্র ৩,৬৫৭ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এদের মধ্যে গাজায় স্থল হামলা শুরুর পর আহত হন মাত্র ১,৮৪৩ সেনা। হামাস বারবার বলে আসছে, ইসরায়েলি সেনাদের প্রাণহানি এবং পঙ্গুত্বের আসল সংখ্যা তাদের প্রকাশ করা সংখ্যার চেয়ে বহুগুণ বেশি। ফিলিস্তিনের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শনিবারের ৯টি অভিযান পরিচালনা করেছে। সকাল 8:45টায় রকেটের মাধ্যমে আল বাগদাদি সাইটে আঘাত করে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর ইফতা ব্যারাকের উত্তরে দখলদারদের অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালান তাদের যোদ্ধারা। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তারা। এরপর সমেরা ও নেতুয়া বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা দুটি বাড়িতে হামলা করে হিজবুল্লাহ। এদিন কিরিয়াত শামোনায় তাদের ছোড়া এক ঝাঁক রকেটের আঘাতে ইসরায়েলি ব্রিগেড ৭৬৯-এর সদর দপ্তরের একাংশ ধ্বংস হয়। দপ্তরটি অনেকক্ষণ ধরে আগুনে পুড়তে থাকে। আল মার্জ সামরিক ঘাঁটিতে নতুন করে স্থাপিত নজরদারি যন্ত্রপাতিতেও সরাসরি আঘাত করেন লেবানিজ যোদ্ধারা। হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার তাদের যোদ্ধারা খিরবেত মারের একটি ইসরায়েলি সেনা সমাবেশে এক ঝাঁক রকেট ছুড়েছেন। এদের লক্ষ্যবস্তু সরাসরি আক্রান্ত হয়। এদিনের অভিযানের আলোচিত বিষয় ছিল ইসরায়েলি আগ্রাসন এবং গুপ্তহত্যায় ব্যবহৃত একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করা। দক্ষিণ লেবাননের দেইর কিফায় সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। এটি ছিল গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ২০০০তম অভিযান। এই অভিযানকে ব্যতিক্রমী উল্লেখ করে ইসরায়েলি মিডিয়া বলেছে, এর মাধ্যমে হিজবুল্লাহ দেখিয়েছে ইসরায়েলি ড্রোনকে গুলি করার মতো সক্ষমতা তাদের আছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ভিডিওতে দক্ষিণ লেবাননের নাগরিকদের ধারণ করা দৃশ্য অন্তর্ভুক্ত ছিল, যেখানে দেখা গেছে ভূপাতিত হওয়ার আগে ড্রোনটিকে একটি মিসাইল সরাসরি আঘাত করছে। ড্রোনটি জব্দ করার পর এর ধ্বংসাবশেষও দেখানো হয়। শনিবার হানিতা বসতিতে লক্ষ্য করেও রকেটের ব্যারেজ ছুড়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। তাছাড়া অধিকৃত সেবা ফার্মের জেবদেন সামরিক অবস্থানে একটি ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্কের লক্ষ্য করে চালানো হামলার ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া। সিনহুয়া জানিয়েছে, ইসরায়েলের ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে দ্বিতীয়বার হামলা সহ নতুন করে আরও 6টি অভিযান চালানোর কথা জানিয়েছে হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক ভিডিও বিবৃতিতে বলেছেন, লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইজেনহাওয়ারে আরেক দফা হামলা চালানো হয়েছে। এর একদিন আগেও একই যুদ্ধজাহাজে হামলার কথা জানিয়েছিলেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, আইজেনহাওয়ার ছাড়াও লোহিত সাগর এবং আরব সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ার এবং 4টি কার্গো জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সানা, আল হুদাইদা ও তাইজ প্রদেশের ওপর বড় ধরনের বোমা হামলা করার পর এর প্রতিশোধ নিতে হুথি সরকারের সশস্ত্র বাহিনী এই হামলা চালায়। মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে যে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছেন সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন। সংগঠনটি বলেছে, আগ্রাসন বন্ধের যেই কথা বলা হয়েছে তার অর্থ হতে হবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। বাইডেন শুক্রবার রাতে 3 ধাপের একটি পরিকল্পনা পেশ করার পর গাজায় হামাসের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা সংগঠনটি শনিবার বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাপারে সন্দিহান, কারণ তার বক্তব্যে মার্কিন সরকারের অবস্থানে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অথচ এতদিন গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছে বাইডেন প্রশাসন। বিবৃতিতে বলা হয়, গাজায় গণহত্যা বন্ধ করে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করার যে কোনো পরিকল্পনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে রাজি রয়েছে ইসলামিক জিহাদ। শুক্রবারের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট যেই পরিকল্পনা তুলে ধরেন তা বাস্তবায়িত হলে সকল পণবন্দির মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানকার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে। হামাস বাইডেনের পরিকল্পনায় ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে বলেছেন,
হামাসকে ধ্বংস না করে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন না। ইসরায়েলের কান 11 চ্যানেল শনিবার জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধে 3 ধাপের পরিকল্পনায় ইসরায়েল সম্মত। চ্যানেলের রাজনীতি বিষয়ক প্রতিনিধি সুলাইমান মাসওয়াতে জানিয়েছেন, ইসরায়েলি প্রস্তাবে 42 দিন করে 3টি ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপে নারী সেনা, অন্যান্য নারী, বৃদ্ধ ও আহত বন্দীদের মুক্তি দেওয়া হবে। এরপর স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপ শুরু হওয়া পর্যন্ত 6 সপ্তাহ ধরে এই আলোচনা চলবে। দ্বিতীয় স্তরে পুরুষ সেনা, অন্যান্য পুরুষ, রেডিনেস গ্রুপ হিসেবে পরিচিত বসতিরক্ষী এবং বাকি আহতদের মুক্তি দেওয়া হবে। তৃতীয় ধাপে সব লাশ হস্তান্তর করা হবে। কান জানিয়েছে, অন্যতম প্রধান সমস্যা হল ইসরায়েল বন্দীদের পরিচয় প্রকাশের দাবি করেছে, যার কোনো সুরাহা এখনও হয়নি। ওই প্রতিবেদক দাবি করেছেন, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের সমাপ্তির জন্য অপেক্ষা না করে ইসরায়েল প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত। একটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, যে প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট তুলে ধরেছেন, এটি ইসরায়েলি মধ্যস্থতাকারীদের সম্মত হবার প্রস্তাব। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে, যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্স এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারী দলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুমকি দিয়েছেন, বাইডেনের পরিকল্পনা অনুযায়ী বন্দি বিনিময় পরিকল্পনার দিকে অগ্রসর হলে তারা নেতানিয়াহুর প্রশাসন থেকে সরে দাঁড়াবেন। এই দুই মন্ত্রীর হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, এই হুমকির মাধ্যমে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা, পণবন্দীদের জীবন এবং উত্তর এবং দক্ষিণ ইসরায়েলের অধিবাসীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। লাপিদ বলেন, দুই মন্ত্রী চিরকাল যুদ্ধ জিইয়ে রাখতে চান। তাদের হুমকির জবাবে লাপিদ নেতানিয়াহুকে বলেছেন, ওই দুই মন্ত্রী জোট সরকার থেকে বেরিয়ে গেলেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে সরকারের পতন দাবি করবেন না। লাপিদ বলেন, ইসরায়েলকে এখনই হামাসের সঙ্গে চুক্তিতে যেতে হবে, তা না হলে গাজায় ইসরায়েলি পণবন্দীরা মারা যাবেন। তিনি বলেন, ইসরায়েল সরকার প্রেসিডেন্ট বাইডেনের গুরুত্বপূর্ণ ভাষণকে উপেক্ষা করতে পারে না। আলোচনার টেবিলে একটি চুক্তি হয়েছে এবং তা গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করে পণবন্দীদের মুক্ত করে আনার ব্যাপারে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের মধ্যে চলমান মতবিরোধ প্রকট হয়ে ওঠার বিষয়টিকে পর্যবেক্ষকরা ইসরায়েলের পরাজয়ের ইঙ্গিত বলে মনে করছেন। তারা বলছেন, প্রায় 8 মাস ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও পণবন্দীদের জীবিত উদ্ধার করতে না পেরে ইসরায়েলি নেতাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইসরায়েলি নাগরিক। তারা শনিবার মধ্যরাত পর্যন্ত তেলাবিবের রাজপথ অবরোধ করে নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ারও দাবি জানান। চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের 7 অক্টোবর থেকে প্রতি শনিবার তেলাবিব সহ সারা ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে এই রাতের বিক্ষোভকে এই যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ আখ্যায়িত করে আয়োজকরা বলেছেন, সমাবেশে 1,20,000 মানুষ সমবেত হন। ইসরায়েলের অন্যান্য শহরেও এরকম বিক্ষোভে আরও হাজার হাজার ইসরায়েলি অংশগ্রহণ করেন। খবরে বলা হয়, তেলাবিবের গণতন্ত্র স্কোয়ারে শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের হামলায় তেলাবিবের পুলিশ বিভাগের ডেপুটি কমান্ডার এভি ওয়েভ সহ অন্তত 14 পুলিশ কর্মকর্তা আহত হন। বিক্ষোভ আয়োজকদের নেতা মোশে রেডম্যান নেতানিয়াহু সরকারকে চুক্তি করার জন্য 2 সপ্তাহের সময় দিয়ে বলেছেন, আগামী 15 জুনের মধ্যে চুক্তি না হলে তার পরদিন থেকে সাপ্তাহিক প্রতিবাদ দৈনিক প্রতিবাদে রূপান্তরিত হবে। 16 জুনের পর প্রতিবাদকারীরা নেতানিয়াহু সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, বৈশ্বিক চাপের পরেও ইসরায়েল রাফা সহ গাজার বিভিন্ন এলাকা এবং পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 95 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 36,379 ফিলিস্তিনি নিহত হন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।